মানুষের জীবনের সুস্থতা একটি অমূল্য সম্পদ। মানুষ যদি সুস্থ না থাকে, তার ধন সম্পদ খ্যাতি ঐশ্বর্য কোনো কিছুরই মূল্য নেই। তো সুস্থ থাকার জন্য কিন্তু আমাদের চেষ্টাও কম নাই। আমরা কেউ ভুরি ভোজ করি, কেউ ধ্যান করি, কেউ উপবাস থাকি, কেউ নিরামিষ বুঝি, কেউ ধ্যান করি। কত চেষ্টা একটু সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য। এরপরেও কি আসলে আমরা সুস্থ আছি? WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে একজন মানুষের সুস্থ থাকার কিছু উপাদান আছে। সেগুলো হচ্ছে শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, আত্মিক সচ্ছলতা, সামাজিক অবস্থা। সামাজিক সুঅবস্থা, এই যে আমরা সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবনের যে মেডিটেশন করলাম, এখানেই আসলে পূর্ণাঙ্গ নির্যাসটা এখানেই আছে। সুস্থ দেহ, সুস্থ দেহ আমাদের সবারই প্রত্যাশা, কিন্তু সুস্থ দেহর জন্য যে কাজটি করা দরকার আমরা সেটাই করি না। সুস্থ দেহের জন্য পরিমিত সুপাচ্য আহার গ্রহণ করতে হয়, যেটা আমরা সব সময় বলি আপনাকে জীবনযাপনের বিজ্ঞান চর্চা করতে হবে। সময় মতো ঘুমাতে যাওয়া, সময় মতো ঘুম থেকে জেগে ওঠা, সময় মতো পরিমিত খাওয়া, সময় মতো কাজ করা, সময় মতো দেহ পরিষ্কার করা, এটা হলো সুস্থ দেহের প্রথম করণীয়। কিন্তু আমরা সেটার বাইরে গিয়ে আমরা গতানুগতিক জীবন যাপন করতে গিয়ে এই যে আমাদের অমূল্য সম্পদ সুস্থ দেহের যে সৌন্দর্য, সেখান থেকে আমরা দূরে সরে গেছি। কয়দিন আগে পবিত্র ঈদ উল ফিতর হয়েছে। ঈদ উল ফিতরের 2 দিন পর আমাদের এক সদস্যের সাথে রাস্তায় দেখা, কিরে বাবু তোমাকে তো দেখলাম না, শুক্রবারে তোমাকে তো দেখি নাই। বলে দেখেন ঈদের দিন গেছে তো একটু খাওয়া দাওয়া হয়েছে, পেটটা নষ্ট হয়ে গেছে, পেট লুজ হয়ে গেছে। তা আমি প্রশ্ন করলাম, কি আপনার পেট নষ্ট হয়েছে না মুখ নষ্ট হয়েছে? কোনটা নষ্ট ছিল? মুখ নষ্ট ছিল। মুখ পেট নষ্ট করেছে। তা আমরা যদি শুধু মুখটা কন্ট্রোল করতে পারি, দেখবেন আমাদের 70 থেকে 75% রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি, শুধু আমরা যদি মুখটা কন্ট্রোল করতে পারি। তো প্রশান্ত মনের জন্য ভালো চিন্তা করতে হয়, নির্দোষ আনন্দ বিনোদন করতে হয়, ভালো কথা শুনতে হয়, মেডিটেশন করতে হয়, ভালো বই পড়তে হয়, ভালো মানুষের সংস্পর্শে আসতে হয়, তখন মনটা ভালো থাকে। আর কর্মব্যস্ত ছাড়া আমরা আসলে কেউ সুস্থ থাকতে পারি না। একটু পরে আমি একটা
গল্প বলবো এটা নিয়ে। তো কর্মব্যস্ত ছাড়া আসলে কোনো মানুষ, কারণ মানুষ হচ্ছে কষ্ট সহিষ্ণু প্রাণী। আপনি যদি মনে করেন না আরামেই তো আছি, দরকারটা কি, মনে রাখবেন যত আরাম তত বেরাম, যত ব্যস্ত তত সুস্থ। এটা হচ্ছে মানুষের দৈহিক গঠনের প্রক্রিয়া। আপনি যত ব্যস্ত থাকবেন তত সুস্থ থাকবেন, যত আরাম করবেন ততই আপনি ব্যারামে যাবেন। তো এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, স্বাস্থ্যের যত্ন, মনের যত্ন, কর্মব্যস্ত, তাহলে দেখবেন আপনি যতদিন জীবিত থাকবেন সুস্থ থাকবেন। আমরা 100 বছর বাঁচার আকাঙ্ক্ষা নেই, কিন্তু যতদিন বাঁচি যেন সুস্থভাবে বাঁচি। আমি এখানে প্রশ্ন করতেই পারি, 1 বছরের মধ্যে ওষুধ খান নাই এরকম কে কে আছেন? হাত তুলবেন। 1 বছরের মধ্যে ওষুধ খান নাই? দেখছেন কেউ নেই। কি আপনারা কি ওষুধ মুখে করে জন্ম নিয়েছিলেন? আপনারা কি রোগ নিয়ে কি জন্মগ্রহণ করেছিলেন? তাহলে ওষুধগুলো আপনি খাচ্ছেন কেন? কিভাবে খাচ্ছেন? কেন খাচ্ছেন? আমাকে দেখুন, আমার 3 বছর আগে একটা কমপ্লেন ছিল, ছোট্ট একটা অপারেশন হয়েছে, তো সেই জন্য আমাকে 1 সপ্তাহ অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে, 1 সপ্তাহ। ওইটা বাদ দিলে আজকে প্রায় 17 বছর আমার কোনো ওষুধ লাগে না। আপনারা কি আমার এনার্জি দেখেছেন কখনো? আমার সাথে কাজ করে দেখেন, তা বুঝতে পারবেন আমার এনার্জি লেভেল কতটুকু। তো চিকিৎসা বিজ্ঞানের মতে আমাদের প্রায় 70% রোগ হচ্ছে মনোদৈহিক। মাথা ব্যথা, কোমরের ব্যথা, হাই প্রেশার, অনিদ্রা, কোষ্ঠকাঠিন্য, বদহজম, এরকম 70% রোগ হচ্ছে মনোদৈহিক। আর 20% রোগ হচ্ছে জন্মগত ত্রুটি, ভাইরাস ইনফেকশন। আর 10% অর্থাৎ 10% রোগ হচ্ছে দুর্ঘটনাজনিত কারণ। এই 30% রোগের জন্য আপনাকে কখনো কখনো সার্জারি করতে হয়, অ্যান্টিবায়োটিক খেতে হয়, চিকিৎসা নিতে হয়। কিন্তু 70% রোগের জন্য কোনো ওষুধের প্রয়োজন নাই। সেটা কেবলমাত্র আপনি সদাচরণ বিধি, ডিসিপ্লিন মেনেই আপনি 70% রোগ থেকে মুক্তি পেতে পারেন। এবং পৃথিবীর বহু জ্ঞানী গুণী মানুষ এভাবেই কিন্তু এখন মুক্তি পাচ্ছে। কিন্তু আমাদের কনজুমারিজম আমাদেরকে শিখাচ্ছে, না তুমি যেভাবে মন চায় তুমি সেভাবে চলো, আমি তোমাকে ঠিক করে দেব। তুমি ঋণ করে হলেও ঘি খাও, তোমার স্টোমাকে সমস্যা হলে, ক্যান্সার হলে আমরা অপারেশন করে দেব। তোমরা রাত জেগে ফেসবুকিং করো, টিভি দেখো, ইন্টারনেট দেখো, ঘুম না আসলে আমি তোমাকে ঔষধ দিয়ে দেব। আপনি এলোমেলো খাবেন, অসুন্দর জীবন যাপন করবেন, হার্ট অ্যাটাক করবে, কোনো সমস্যা নাই, বাইপাস সার্জারি করে দিবে। এটা হচ্ছে কনজুমারিজম। আপনাকে শেখাচ্ছে আপনি যেভাবে মন চায় চলেন, আমরা আপনাকে ঠিক করে দেব। অথচ প্রকৃতির সাধক মহাত্মা গান্ধী বলেছেন, এই যে চিকিৎসা পদ্ধতি, প্রচলিত চিকিৎসা পদ্ধতি, এগুলো আসলে কোনো স্থায়ী সমাধান নয়। প্রচলিত চিকিৎসা পদ্ধতি রোগের সিমটমের চিকিৎসা করে, স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধান কোথায়? প্রকৃতিতে। তিনি নিজেও যখন জ্বর হতো জল পট্টি দিয়ে তার জ্বর ভালো করতেন।
খিদা মন্দা হলে, কোষ্ঠকাঠিন্য হলে আমলও কি খেতেন? ত্রিফলা খেতেন। তার শরীরে যদি ক্ষত হতো তিনি মাটি লেপন করে দিতেন শরীরে। আমরা কি দেখি আমাদের চারপাশে? যারা প্রকৃতি নির্ভরশীল পশু পাখিদের দেখেন, কুকুরের যখন অসুখ হয় সে ঘাস খেয়ে বমি করে দেয়, সুস্থ হয়ে যায়। কুকুরের যখন ঘা হয় শরীরে সে মাটির সাথে গড়াগড়ি করে, সুস্থ হয়ে যায়। কারণ মাটির মধ্যে এমন কিছু রাসায়নিক পদার্থ আছে যেগুলো আপনার ক্ষত সারাতে সহযোগিতা করে। আমি একজন ছোট্ট হার্বালিস্ট হিসেবে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, অনেক মানুষের আমি করুণ আর্তনাদ দেখেছি, শুনেছি, কিন্তু মানুষকে বোঝানো যায় না। মানুষ ওষুধের নামে ভোজ্য খেতে রাজি আছে, কিন্তু ডিসিপ্লিন মানতে রাজি হয় না, সদাচরণ বিধি মানতে রাজি নাই। ওষুধের নামে আপনি যাই দিবেন তাই খাবে। এর মধ্যে কষ্ট লাগে মানুষের যখন এরকম একটা অবস্থা দেখি। কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা চেষ্টা করে, এবং যারা চেষ্টা করে একটু উন্নতির জন্য সত্যিকার অর্থে তাদের ইমপ্রুভমেন্ট হয় এবং স্থায়ী সমাধান হয়। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা বলি। 5-6 বছর হবে, 5-6 বছর আগে আমাদের এক সদস্য, তিনি তার স্ত্রীর সমস্যা নিয়ে পরামর্শ চাইতে এসেছেন। তার স্ত্রীর সমস্যা হলো, তার স্ত্রীর মাথা ঘুরানি সমস্যা, ঘুম হয় না, খেতে পারে না, মেজাজ কিটকিটে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পরিবারের কোনো কিছু দায়িত্ব নেয় না, কিছু জিজ্ঞেস করলে ঝগড়াঝাটি করে, অনেকটা এরকম মানসিকভাবে বিধ্বস্ত, শারীরিক এবং মানসিক দুটোই বিধ্বস্ত। তো সেই ভদ্রলোক বলছে, আমি স্ত্রীকে নিয়ে অনেক সমস্যা আছে, আমি অনেক চিকিৎসকের কাছে গিয়েছি, ওষুধ খেলে হয়তো কিছুদিন ভালো থাকে, এরপর আবার হয়ে যায়, স্থায়ী কোনো সমাধান হয় না। তো আমি জিজ্ঞেস করলাম, আপনার কি কোনো ছেলে সন্তান বা ছেলে মেয়ে সন্তান আছে? বললো, না, আমি বিয়ে করেছি 7 বছর হয়েছে, কোনো সন্তান নেই। তো আপনার বাড়িতে আর কে আছে? কেউ থাকে না, তার ওয়াইফ একা, সে কাজে বাইরে চলে গেলে তার ওয়াইফ একা। আচ্ছা, তোর আপনার ওয়াইফ কি টেলিভিশন দেখে? না, টেলিভিশন দেখে না। মোবাইল? না, মোবাইল চালায় না। ওনার কি কোনো বন্ধু বান্ধব আছে? না, নাই। কি করেন সে শুধু রান্না করে, খায় আর ঘুমায়, রান্না করে, খায় আর ঘুমায়। বলেন তো দেখি, এত সুখের মধ্যেও এত অশান্তি কি ভালো লাগে? আমি বলছি, আপনি যেটা সুখ বলছেন এটাই তার অসুখ। আপনি যেটা সুখ বলছেন এটাই তার অসুখ। তো বলছে কি করতে হবে? আমাদের টেকনিক আছে, যদি আপনি মানেন আপনার স্ত্রী ভালো হয়ে যাবে। বলছে কি? ওষুধ টষুধ এগুলো ছেড়ে দেন, এগুলো কিচ্ছু হবে না। কি করতে হবে? আজকে যাওয়ার সময় আপনি 4টা মুরগির বাচ্চা নিয়ে যাবেন, 4টা মুরগির বাচ্চা নিয়ে যাবেন। আপনার স্ত্রী কিন্তু এগুলো লালন পালন করবে না, কেন? সে অভ্যস্ত নয়। দেখেন, এইরকম ঘটনা কিন্তু আমাদের ম্যাক্সিমাম বাড়িতে আছে, যাদের ছেলে সন্তান বড় হয়ে গেছে, বাড়িতে গৃহিণীর কাজ করার কিছু নাই, সে খায় আর ঘুমায়, খায় আর ঘুমায়। সুখ মনে করতেন, সুখ, আরাম, প্রকৃতপক্ষে তিনি ব্যারামেই আছে, কারণ কাজ নাই। তো এই জন্য আমরা সবসময় কি বলি? আপনি ব্যস্ত থাকবেন। ব্যস্ততা, আপনি বাড়িতে একটা ছোট গার্ডেন করতে পারেন, 2টো পাখি পালাতে পারেন, সামাজিক কাজ করতে পারেন। এখন কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে, কি জানেন? ধনী লোকের স্ত্রীরা বিভিন্ন জায়গায় এখন মেলা করে। মেলা কিন্তু তারা লাভের জন্য করছে না, ব্যবসার জন্য করছে না। কি জন্য করছে? কিছু একটা করে ব্যস্ত থাকা, ভালো কিছু সৃজনশীল কাজ করে ব্যস্ত থাকা। এটা আমার খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে গিয়ে তাদেরকে উৎসাহ দিই, খুব ভালো, ঠিক আছে। এরা কিন্তু আসলে ভালো আছে। আপনি দেখেন, ফিট, ডায়াবেটিস নাই, হাই প্রেশার নাই, টেনশন নাই, আরাম। তো কি করতে বলেছি? 4টা মুরগির বাচ্চা নিয়ে যাবেন,
আপনার স্ত্রী কিন্তু লালন পালন করবে না, আপনাকে সহযোগিতা করবে। কি করবেন? আপনি মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিবেন, বলবেন ধরিয়ে নেন। তিনি দৌড়বেন, একটু করে দৌড়বেন, দৌড়িয়ে এনে মুরগির বাচ্চাগুলো খাঁচায় ঢুকাবেন। এবং বাড়ির সামনে ছোট্ট একটা গার্ডেন করেন, 2-4টা মরিচ গাছ, 2-4টা কি বেগুন গাছ, 2-4 টমেটো লাগান না, বাড়ির কাজে লাগবে। আপনি নিড়ে এনে দিবেন, তাকে বলবেন পানি আনতে। আপনি যদি চুপ করে বসে থাকেন, সে করবে না। আপনি করে দেখান, আপনি নিড়ে নিয়ে দেন, একটু পানি আনো, তিনি পানি আনবেন। করতে থাকেন, করতে থাকেন, করতে থাকবেন, দেখবেন আপনি 3 মাস পর আমাকে জানাবেন কি হয়েছে। জান, ভদ্রলোক কথাটা বুঝেছেন আমি কি বলতে চেয়েছি। তিনি ঠিকই মুরগির বাচ্চা নিয়েছেন, বাড়ির সামনে একটা বাগান করেছেন। দেখলো তার স্ত্রী এখন আস্তে আস্তে অ্যাক্টিভ হচ্ছে। কিছুদিন পর আমাকে বলছে, হ্যাঁ আপনার এটা তো ভালো কাজ করেছে। হ্যাঁ, এবার আপনি 2টা ছাগলের বাচ্চা কিনে দেন। ঠিক আছে কিনা? ছাগলের বাচ্চা কিনে দেন, তাতে 2টা কাজ হচ্ছে। তো একটা হলো তার আর্থিক উন্নতি হচ্ছে, দ্বিতীয় হচ্ছে সে শারীরিকভাবে অ্যাক্টিভ হচ্ছে। আরো যখন কিছুদিন যাবেন, একটা 20 গরুর বাচ্চা কিনে দিবেন। আপনার স্ত্রী 100% ওকে। 20 গরুর পেছনে দৌড়তে 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 তার যে রোগ ছিল সেটা সে ভুলে যাবে। এইভাবে যদি আসলে আমরা নিজেকে অ্যাক্টিভ রাখতে চাই, এই যে দুর্লভ মানব জীবন, আহারে কি সুন্দর জীবন, কেন হেলায় আমরা নষ্ট করছি? অসুখ, কিছু কিছু মানুষকে ফোন করলে এত কষ্ট লাগে, এই আমার অসুখ, 1 সপ্তাহ ধরে অসুখ। জীবনেও এই সমস্ত মানুষের সাথে আমার কথা বলতে ইচ্ছে করে না। আপনি অসুস্থ সেটা আমাকে জানিয়ে আপনার লাভটা কি? কোনো লাভ নাই তো। বরঞ্চ সবসময় বলেন বেশ ভালো আছি, ভালো আছি। দেখবেন আপনি ভালো থাকতে চাচ্ছেন, প্রকৃতির সমস্ত শক্তি আপনাকে সহযোগিতা করবে। আপনি ভালো থাকতে চাচ্ছেন তো। আমরা যে আজকে অসুস্থতার কথা বলছি, এটা আমাদের একটি স্বভাবে পরিণত হয়েছে। আমরা কেউ অসুস্থ হয়ে জন্মগ্রহণ করিনি। অসুস্থতা অস্বাভাবিক, মনে রাখবেন, অসুস্থতা অস্বাভাবিক, সুস্থতাটাই স্বাভাবিক। এখন তো অনেকেই গর্ব করে বলে আমি ভেলোর গিয়ে চিকিৎসা করে এসেছি। না, এখানে গৌরবের কিছু নেই, গৌরবের কিচ্ছু নেই। এটা আপনি যে পরনির্ভরশীল, আপনি যে নিজের প্রতি আপনি যে শক্তি সামর্থ্য নেই, সেটাই আপনি প্রমাণ দিচ্ছেন। আপনি ভেলোর গিয়ে চিকিৎসা করে এসে কি হয়েছে? এটা এগুলো বাদ দেন, নিজে অ্যাক্টিভ থাকেন, সামাজিক কর্মের সাথে যুক্ত থাকেন। দেখবেন আপনি নিজে যেমন ভালো থাকবেন, আপনার চারপাশের মানুষগুলোকে ভালো রাখতে পারবেন, পরিবারটাকেও ভালো রাখতে পারবেন। কথাটা শুনেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।